আসসালামু আলাইকুম। আসিফ আইএসটি একাডেমির পক্ষ থেকে আমরা যে আপনাদের কাছে আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিশন ব্যাচ চালাচ্ছি, তার এর মধ্যে দ্বিতীয় ক্লাস, আজকের ক্লাসটি মূলত বায়োলজি ক্লাস দিয়ে আমরা শুরু করব। তো আজকের ক্লাসে আপনারা যদি রোড ম্যাপ একটু দেখে নেন, পরবর্তীতে আমরা ক্লাসে যাচ্ছি, আগে রোড ম্যাপটা দেখে নেন। আমরা প্রথমে বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে মার্ক করব এবং এগুলো আপনারা আপনাদের বোর্ড বইয়ে মার্ক করে রাখবেন এবং এক্সামের জন্য ভালো করে পড়বেন। আর এটা কমপ্লিট করার পর আমরা আপনাদেরকে কিছু শীট দিব পার্সোনালি। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অধ্যায়ের শীট দেওয়া আছে, জীবন পাঠ এবং হচ্ছে জীবকোষ। এখানে আপনাদের কি কি পাবেন, যেমন এখানে আপনার হচ্ছে 20টা টপ লেভেলের কোয়েশ্চেন আছে, যেগুলো আসলে মানে ম্যাথস আইএসটির জন্য অনেক ইম্পর্টেন্স। আর প্লাস হচ্ছে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে গিয়ে দেখি, দ্বিতীয় অধ্যায়ে সেম 20টা হচ্ছে আপনার টপ লেভেলের কোয়েশ্চেন দেওয়া আছে, অ্যান্ড 50টা হচ্ছে এমসিকিউ দেওয়া আছে, যাতে আপনারা একদম অধ্যায়টাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেন। তো চলুন আমরা আমাদের বোর্ড বোর্ড বই দিয়ে শুরু করছি। তো বোর্ড বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। ঠিক আছে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। তো বায়োলজি বই দিয়ে আমরা শুরু করছি। ওকে। ওকে। তো প্রথম পার্টের হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। তো এখান থেকে যেটা কোশ্চেন আসলে ইম্পর্টেন্ট, জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংলিশে বলা হয় হচ্ছে আপনার বায়োলজি। ইংলিশে বলা হয় বায়োলজি। এটা কোন শব্দ থেকে আসছে? এটা শব্দ থেকে আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক গ্রিক শব্দ বায়োস অ্যান্ড হচ্ছে লোগোস শব্দ থেকে আসছে। এগুলো আসলে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, আপনারা বোর্ড বইয়ে সেগুলো মার্ক করে দিবেন। ওকে। তো গ্রিক শব্দ বায়োস শব্দের অর্থ জীবন এবং লগোস শব্দের অর্থ জ্ঞান, দুটির সমন্বয়ে যখন গঠিত হয় তখন হচ্ছে বায়োলজি হয়, অর্থাৎ জীব সম্পর্কে জ্ঞান। ঠিক আছে, এখান থেকে আসার মতো এতটুকুই, জাস্ট এগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে বলা আছে যে জীববিজ্ঞান কোন কাল থেকে হচ্ছে মানে চর্চা করা হতো, যে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্য ভারত, মধ্যপ্রাচ্য, চীন সহ বিভিন্ন সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছিল সেই সময়। এখন আসেন জীববিজ্ঞানের শাখা। জীবের দুটি ধরন আমরা দেখতে পাই আমাদের চারপাশে। কি কি? একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। আমরা চারপাশে যাই দেখি না কেন, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে দেখতে পারি, জীবের মধ্যে। ওকে। জীববিজ্ঞানের কিছু শাখা রয়েছে। ঠিক আছে, জীববিজ্ঞানের কিছু শাখা রয়েছে। তার মধ্যে হচ্ছে একটা ভৌত শাখা। ভৌত শাখাটা কাকে বলতেছে? ভৌত জীববিজ্ঞান শাখায় তাত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে নিচে উল্লেখিত বিষয়। তত্ত্বীয় তত্ত্বীয় বলতে হচ্ছে মানুষের ভিতরের যেগুলো আসলে মানুষ কন্ট্রোল করতে পারে না। ভৌত বিজ্ঞান বলতে যেগুলো আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত, অর্থাৎ মানুষ কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, যেগুলো স্রষ্টা কন্ট্রোল করে থাকে, সেগুলোকে মূলত বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। যেমন অঙ্গ সংস্থান, এটা কাঠামো আকৃতি কিন্তু স্রষ্টাই দিয়ে থাকে। এই সংস্থানে কি নিয়ে আলোচনা করা হয়? জীবের মনে করেন সার্বিক অঙ্গ সংস্থানিক দৈহিক গঠন বর্ণনা আলোচনা করা হয়। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যায় কি করা হয়, জীবের আসলে শ্রেণীবিন্যাস, তার রীতিনীতি, তার আচার আচরণ কি হবে, সেগুলো আসলে আলোচনা করা হয়। আর এখানে আছে শরীরবিদ্যা, ফিজিওলজি। জীব জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় শরীরবিদ্যায়। তারপর এখানে হিস্টোলজিতে এখানে আপনার শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে আপনার হিস্টোলজিতে কি কোশ্চেন মানে কি নিয়ে আলোচনা করা হয়। এখানে যেমন দেওয়া আছে টিস্যু সমূহের গঠন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। অথবা বলতে পারে, কোশ্চেন আসতে পারে যে টিস্যু সমূহের গঠন সম্পর্কে আলোচনা করা হয় কোথায়, তখন আপনাকে বলতে হবে হিস্টোলজি। ওকে। তারপর এখানে দেখো ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা কি? জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তারপর আছে কোষবিদ্যা, বা ইংলিশে বলা হয় সাইটোলজি। এটাও কোশ্চেনে আসতে পারে, ইম্পর্টেন্ট অনেক, যে কোষ কোন শাখায় আলোচনা করা হয়।
সাইডোলজিতে। আচ্ছা, তারপর বংশগতি বলতে বংশের ধারা, এটা নর্মালি বুঝতে পারছো। বিবর্তন বিদ্যা নামের সাথে অনেকটা মিলে যাচ্ছে। বিবর্তন জীব জীব দেহে হচ্ছে যে পরিবর্তন, বিকাশ ইত্যাদি ক্রম বিকাশ যেখানে আলোচনা করা হয়, সেটাকে মূলত আমরা বিবর্তন বিদ্যা বলছি। তারপর দেখো বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বলতে আমরা এখানে মনে হয় আমাদের বইয়ে একটা অধ্যায় আছে যে বাস্তুতন্ত্র, ইকোলজি। এখানে কি নিয়ে আলোচনা করা হয়, যে পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা পরিবেশের সাথে জীবের যে সম্পর্কগুলা। তারপরে এন্ডোক্রাইনোলজি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, যে হরমোন নিয়ে, জীবদেহের হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়। তো আসলে এখান থাকার ইম্পর্টেন্ট গুলোর মধ্যে হচ্ছে এই যে মার্ক করে দিলাম, কোষবিদ্যা। আচ্ছা, এখন চলো আমরা ফলিত জীববিজ্ঞানে যাই। ফলিত জীববিজ্ঞান বলতে সেই সকল জিনিসকে বোঝায় আসলে যেগুলো মানুষের দ্বারা আহ, ফলন করা সম্ভব, বা মানুষের দ্বারা যেগুলো করানো পসিবল, মানুষ কর্তৃক সৃষ্টি। যেমন হচ্ছে মৎস্য বিজ্ঞান, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ইত্যাদি ব্যবস্থাপনা করা হয়। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে দেখো, জীব পরিসংখ্যান বিদ্যা, অর্থাৎ জীব কতটি জীব আছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পরজীবী বিদ্যা, অর্থাৎ যে পরজীবী বিভিন্ন জীব আছে এগুলো সম্পর্কে আহ বিশ্লেষণ বা এগুলো সম্পর্কে স্টাডি। তারপরে দেখো এখানে আছে কীট তত্ত্ব, জীবাশ্ম বিজ্ঞান। এগুলো জাস্ট এমনি পড়ে নিবা, তবে ইম্পর্টেন্টের মধ্যে এখানে হচ্ছে এটা আসতে পারে যে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া কোন শাখায় আলোচনা করা হয়। তারপরে এখানে তোমার মধ্যে আহ সামুদ্রিক বিজ্ঞান, জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়। এখানে আপনার কোশ্চেনটা আসতে পারে এইভাবে যে ফলিত শাখায় বা ভৌত শাখায়, এই টাইপের কোশ্চেন আসতে পারে। অথবা এইগুলো অপশন দেওয়া থাকবে, আপনাকে চারটা অপশনের মধ্যে একটা বাছাই নিতে হবে এখান থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে ফার্মেসিতে কি নিয়ে আলোচনা করা হয়। ফার্মেসিতে অবশ্যই ঔষধ শিল্প ইত্যাদি বিষয়। বন্য প্রাণীবিদ্যা, এখানে বন্য প্রাণী বিষয় ইত্যাদি ইত্যাদি। আর এখানে এটা ইম্পর্টেন্ট, বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ ইত্যাদি বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয় কোথায়, বায়ো ইনফরমেটিক্সে। তো এগুলো আপনারা আপনাদের বইয়ে দাগায় নিয়ে, এবং দাগানোর শেষে, ক্লাস শেষে সুন্দর করে পড়বেন। ওকে, এখন আসো ইম্পর্টেন্ট টপিক, শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা এখন জানবো। জীবের শ্রেণীবিন্যাস। তো এটা কত সালে আচ্ছা প্রথম আবিষ্কার হয়, এখানে দেখেন সুইডিশ প্রকৃত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, যার হচ্ছে জন্মসালে এত এটা আসে না। 1765 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন। অর্থাৎ এত সালে তিনি হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় থেকে আপনার চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। তো তিনি মূলত শ্রেণীবিন্যাসটা আবিষ্কার করেন। এখন আসেন, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এখানে দেওয়া আছে। উদ্দেশ্য কি? জীবের দল উপদল সম্পর্কে সঠিক জ্ঞান আরোহণ করা। ঠিক আছে, এখন আসেন জীব জগৎ সম্পর্কে জানি। এখানে ব্লাড দেখা যাচ্ছে, একটু বই দেখলে আমরা বুঝতে পারবেন। জীব জগৎকে মূলত দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই। সুপার কিংডম হচ্ছে দুই কে হচ্ছে আপনার আরো চারটা ভাগে ভাগ করা যাচ্ছে। এর মধ্যে এগুলোকে বলা হচ্ছে রাজ্য। সুপার কিংডম একের মধ্যে আছে একটা রাজ্য যেটার নাম হচ্ছে মনেরা, এবং হচ্ছে সুপার কিংডম দুই এর মধ্যে যে বাকি চারটা রাজ্য আছে, প্রোটিস্টা আছে, ফানজাই আছে, প্লান্টি আছে, অ্যানিমেলিয়া। অর্থাৎ আপনার টোটাল রাজ্য হলো কয়টা? টোটাল রাজ্য হলো পাঁচটা। তার মধ্যে সুপার সুপার কিংডম একে আছে একটা, বাকি চারটা আছে সুপার কিংডম দুয়ে। ওকে, তো এখানে আরেকটা নাম আছে যে এই লাইন থেকে পড়ি, জীববিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের ভিত্তি করে আর এইচ হুইটেকার 1969 সালে জীবজগৎকে পাঁচটি রাজ্যে বা ফাইভ কিংডমে ভাগ করেন, প্রস্তাব করেন। অর্থাৎ এই যে এগুলো দেখতেছো, এগুলোর প্রস্তাবক কে ছিল? আর এইচ হুইটেকার। ওকে, এটা ভালো করে পড়ে নিবা। তো এখানে দেওয়া আছে সুপার কিংডম। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী কালে মার্গুলিস নামক এক ব্যক্তি 1974 সালে
আপনার হুইটেকারের এর শ্রেণীবিন্যাস পরবর্তীতে বিস্তারিত রূপ দেন। অর্থাৎ আর এইচ হুইটেকার কি করেছিলেন যে একটা ধারণা দিয়েছিলেন 5টা কিংডম সম্পর্কে, কিন্তু পরবর্তীতে এটাকে সফল করেছিল মার্গলিস নামক একজন ব্যক্তি, যিনি 1974 সালে, অর্থাৎ এর 5 বছর পরে ইনি সফল করেন। ওকে, এখন আসো সুপার কিংডম একের মধ্যে আছে প্রোক্যারিওটা। এর মধ্যে 4টা রাজ্য, একটা হচ্ছে মনেরা। মনেরা রাজ্যের হচ্ছে তোমরা এখানে জীবগুলা মনে রাখবা, জীবগুলোর নাম। তারপর হচ্ছে সুপার কিংডম হচ্ছে দুইয়ের যে বাকি 4টা রাজ্য আছে, রাজ্যের মধ্যে হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার হচ্ছে প্রাণীগুলা অ্যামিবা, ডায়াটম ইত্যাদি, এগুলো পড়ে নিবা। তারপর দেখো ফানজাই, ফানজাই রাজ্যের হচ্ছে অন্তর্গত ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। এখানে দেওয়া আছে আপনার হচ্ছে পেনিসিলিয়াম, তারপর হচ্ছে মাশরুম। তারপর হচ্ছে প্লান্টি রাজ্য, অর্থাৎ গাছপালা যেগুলোতে থাকবে, যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ, যে কোনো ধরনের উদ্ভিদ হতে পারে, গাছ যে কোনো বলতে সবুজ উদ্ভিদ জাতীয়, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, শাক, বিভিন্ন ধরনের গাছ টাইপের উদ্ভিদ হচ্ছে প্লান্টি রাজ্যে অন্তর্ভুক্ত। তারপর আসেন অ্যানিমেলিয়া রাজ্যে। অ্যানিমেলিয়া বলতে বোঝাচ্ছে আমরা, মানুষ, জীবজন্তু ইত্যাদি, যেগুলো আসলে অন্তর্গত। তো এখানে বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে। এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহু কোষী প্রাণী। তারপরে আসেন শ্রেণীবিন্যাসের ধাপ সম্পর্কে একটু জানি। তো এখানে ধাপগুলো আসলে কিভাবে এটা আসলে বিবেচনা করা হয় দেখেন। প্রথমে আসে রাজ্য। রাজ্যকে কিংডম বলে। তারপর আসে পর্ব বা বিভাগ, তারপর শ্রেণী, বর্গ, গোত্র বা গণ, তারপর হচ্ছে প্রজাতি। ওকে, এইগুলো আপনার সিকোয়েন্স গুলা মাথায় রাখতে হবে। অর্থাৎ শ্রেণীবিন্যাসের ধাপ গুলাতে এটার পর এটা কি হয়, এই টাইপের কোশ্চেন আসতে পারে, যে গোত্রের পর কি বা গণের আগে কি, তখন আপনাকে গোত্র বলতে হবে। ওকে, তারপরে দেখি এখানে একটা হচ্ছে প্রাণী, যেমন হচ্ছে এখানে কি বলতে পারি, আহ এই যে মানুষের হচ্ছে শ্রেণীবিন্যাস করে দেখাইছে। মানুষ আসলে কোন কিংডমের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া, বাঘ আমরা একটু ধরলাম। মানুষের হচ্ছে পর্ব কি? করডাটা। করডাটা কেন মানুষের পর্ব? হচ্ছে এর নটোকর্ড আছে বা মেরুদণ্ড আছে। হচ্ছে এটাকে ক্লাসের মধ্যে ম্যামেলিয়া কেন রাখা হয়? কেননা এটা হচ্ছে মায়ের বুকে দুধ খায় বা গায়ে লোম এবং চুল আছে। ওকে, তবে বর্গ কেন প্রাইমেট হলো? কেননা হচ্ছে এদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, দৃষ্টিশক্তি ঘ্রাণ শক্তি অপেক্ষায় অনেক ভালো। তারপরে দেখো গোত্র হচ্ছে হমিনিড্যাট রে, অর্থাৎ এটা কেন রাখছে? কেননা শিম্পাঞ্জি, গরিলা, ওয়ারটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে কিছুটা। তারপরে দেখো গণ কেন হোমো রাখছে? কেননা এদের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। তারপর প্রজাতি, যেমন হচ্ছে হোমো স্যাপিয়েন্স বলা হচ্ছে কারণ চওড়া, খাড়া কপাল, খুলির হাড় ইত্যাদির কারণে এটাকে হোমো স্যাপিয়েন্স বলা হচ্ছে। তারপর দেখো আমি যদি দ্বিপদ নামকরণের দিকে যাই, দ্বিপদ নামকরণের মূলত দুইটি অংশ, এটা ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে গণ এবং পরেরটা হচ্ছে প্রজাতি বুঝাবে, এগুলা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে আমরা এর নামকরণের বৈশিষ্ট্য দেওয়া আছে। কত সালে দ্বিপদ নামকরণ প্রথম আবিষ্কার করা হয়, যেমন হচ্ছে 1753 সালে কে আবিষ্কার করেছেন? ক্যালোনাস লিনিয়াস। ওকে, তারপরে এখানে কিছু নামকরণ হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন গুলো একটু দেখে নিবা। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট এর মধ্যে আছে, তোমরা মনে হয় এসএসসি তে এগুলা কমপ্লিট করছো। আহ বৈজ্ঞানিক নাম তো এগুলো আর একটু ভালো করে পড়ে নেবা, যেমন ধানের হচ্ছে বৈজ্ঞানিক নাম অরিজি স্যাটিভা, পাট কর্কোরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গোফিয়া ইন্ডিকা, এবং হচ্ছে কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফিলাস, শাপলা নিমফালিন আউসোলি। তো আসলে এগুলা পড়ে নিবা একটু, কারণ এগুলো কোশ্চেন আসতে পারে যে কলরা হচ্ছে বৈজ্ঞানিক নাম কি। তবে ইম্পর্টেন্ট এর মধ্যে আছে মানুষ, ধান, হচ্ছে শাপলা, ইলিশ আসতে পারে, দোয়েল আসতে পারে। তবে এগুলা যেহেতু আপনারা এসএসসি লেভেলে একটু পড়েছেন, তাহলে মনে হয় একটু যদি আরেকটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওকে, প্রথম অধ্যায় ক্লিয়ার। তো প্রথম অধ্যায় ক্লিয়ার করার পর এখন আসলে আমরা হচ্ছে স্লাইডে যাই, স্লাইডে কিভাবে আসলে কোশ্চেন গুলো দেওয়া আছে। তো স্লাইডে আসলাম, আসার পরে দেখো এখানে জীবন পাঠ ক্লিক করলাম।
এখানে যে সংক্ষিপ্ত টপ লেভেলের 20টা কোশ্চেন আছে, অর্থাৎ 20টা কোশ্চেন আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যে বায়োলজি শব্দ কোন ভাষা থেকে এসেছে, আমরা বইয়ে পড়েছি যে গ্রিক শব্দ থেকে এসেছে। বায়োলজি শব্দের অর্থ কি? জীবন সম্পর্কিত বিদ্যা। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে বায়োস ও হচ্ছে লৌস শব্দের অর্থ কি, যেটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছিল। বায়োস অর্থ জীবন এবং হচ্ছে লৌস অর্থ জ্ঞান। জীববিজ্ঞানের দুইটি শাখা রয়েছে, কি কি? উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই দুটাই মেইনলি প্রধান শাখা। তারপরে দেখো যে বিজ্ঞানের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? টেক্সটোনমি। অর্থাৎ শ্রেণীবিন্যাস সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে টেক্সটোনমি। তারপরে দেখো জীবদেহের অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? অ্যানাটমিতে। তাহলে এখানে যদি দেখি জীব দেহের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয় কোথায়? এই যে এখানে যে কোথায় গেল, এখানে যে আমরা পড়লাম, এখানে আসলে মূলত এখান থেকে ওই কোশ্চেনটা আসছে। তারপরে আসুন, কোষ নিয়ে আলোচনা করা হয় কোন জায়গায়? সাইটোলজি, আমরা ওখানে পড়েছি। ভৌত শাখায় আমাদের পড়েছি। তারপর হচ্ছে বংশগতি নিয়ে আলোচনা করা হয় জেনেটিক্স। তারপর শরীরবৃত্তীয় কাজ ফিজিওলজি। ওকে, ফিজিওলজি। তোমার ওখানে অন্য কিছু আছে হয়তো বা, দেখো এখানে আছে মূলত অঙ্গ সংস্থান মূলত ছিল, এটা দিয়ে। তারপর দেখো জীব পরিবেশ সম্পর্কে ইকোলজি। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক কে? ক্যারোলিয়াস লিনিয়াস। তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ কে করেছিলেন? ক্যারাস লিনিয়াস। তারপর দ্বিপদ নামকরণের কয়টি অংশ? আমরা একটু আগে বলেছিলাম যে ইম্পর্টেন্ট অনেকটাই। দুইটি অংশ, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। তো মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসাপিয়েন্স। হ্যাঁ, ওকে, পড়েছি ধানের যেটা পড়লাম একটু আগে, ওয়ারিজা স্যাডিভা। তারপর দ্বিপদ নামকরণের প্রথম অংশকে বলা হচ্ছিল গণ, যেটা আমরা হচ্ছে বোর্ড বইয়ে পড়েছিলাম। এগুলো সব কিছু বোর্ড বই থেকেই দেওয়া আছে মূলত। দ্বিপদ নামের দ্বিতীয় অংশকে কি বলা হয়? প্রজাতি। তারপর দেখো জীবের হরমোন কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় অ্যান্ড্রোক্রাইনোলজিতে। ওকে, তো এটা আমরা বইয়ে পড়েছি। তারপর দেখো জীবদেহের রাসায়নিক কার্য নিয়ে আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রিতে। তারপরে আমরা যদি আহ এর পরে যাই, পরে আছে আপনার হচ্ছে এমসিকিউ কোশ্চেন। বায়োলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক। যদি আমরা অ্যান্সার শিটে তাকাই, আপনারা অ্যান্সার কোথায় খুঁজে পাবেন? এখানে একদম নিচে আসবেন, এই 50টা কোশ্চেনের একদম নিচে এসে এখানে 51টা কোশ্চেন আছে, এই যে উত্তরমালাতে জাস্ট ওয়ান ক্লিক করলে আপনারা এখানে অ্যান্সার দেখতে পারবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন বায়োস শব্দের অর্থ কি? জীবন। তারপর লজিস শব্দের অর্থ কি? জ্ঞান। এগুলো তো আছে। জীববিজ্ঞানের জনককে? লিনিয়াস, অ্যারিস্টটল, ডারউইন। এগুলো মূলত অ্যান্সার এই সাইডে আপনার দেওয়া আছে, যেমন 4 নম্বরের অ্যান্সার কত? ক, অর্থাৎ অ্যারিস্টটল। তারপর দেখো শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস এখানে দেওয়া আছে। তারপর উদ্ভিদ বিজ্ঞানের জনককে এখানে দেওয়া আছে। তো এটা কত নম্বর কোশ্চেন? 6 নম্বর। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো, ক, অর্থাৎ থিওফাস্ট। অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এর জনক ছিলেন। এটা যদিও বইয়ে মনে হয় নাই, তবে দিয়ে রাখছে কোশ্চেন যদি করতে পারে, করা হয় এই থেকে। দেখো দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তক কে ছিল? লিনিয়াস, এটা আমরা বললাম। মানুষের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স। ধানের বৈজ্ঞানিক নাম আরিজা স্যাটিভা। তারপর হচ্ছে দ্বিপদ নামকরণের কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। দ্বিপদ নামের প্রথম অংশ কি হচ্ছে? গণ। পরের অংশ হচ্ছে প্রজাতি। তারপর দেখো কোষ সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়? আমরা একটু আগে পড়েছি যে সাইটোলজিতে পড়ে। বইয়েও পড়েছি, শর্ট কোশ্চেনও পড়েছি, এমসিকিউতেও আছে। অর্থাৎ 3বার বললে হয়তো বা একদম তোমরা ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য রিপিট করা হয়েছিল কিছু কোশ্চেন। টিস্যু সম্পর্কে আলোচনা করা হয় হিস্টোলজিতে। ওকে, বংশগতি নিয়ে আলোচনা করা হয় জেনেটিক্সে। ওকে, এগুলো আসলে তোমাদের পড়া থাকলে একদম দেখার সাথেই তোমরা পেয়ে যাবে, একদম যে হার্ড লেভেল কোশ্চেন করেছি তা কিন্তু না। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের 50টা কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস করবা, প্লাস হচ্ছে বইটাকে ভালো করে দেখবা, ভালো করে পড়বা। আমরা যেটা হচ্ছে আগামীকাল ক্লাস নিব, এক্সাম নিব তোমাদের। আজকে ক্লাসটা রিলিজ দেওয়া হবে, আজকে ক্লাসটা করার পর তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিবা। কোথা থেকে? বই থেকে ভালো করে প্রিপারেশন নিবা, প্লাস হচ্ছে আমাদের দেওয়া শিট থেকে ভালো করে প্রিপারেশন নেবা। এখানে 50-55টা কোশ্চেন আছে। তো আসলে বই এবং ক্লাস শিটটা ভালো করে কমপ্লিট করলে আশা করা যায় আগামী কালের এক্সামটা তোমরা ভালো করে মার্ক গেইন করতে পারবা। এখন আসলে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই।
ওকে, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু, অর্থাৎ জীবকোষ ও টিস্যু। তো চলো এই অধ্যায়ে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোর দিকে একটু তাকাই। যেমন এখানে দেখো জীবকোষ, জীবদেহের একক কি কোশ্চেন আসতে পারে, যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। ওকে, জীবকোষ কি এখানে বলা আছে, কোন কোন বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবস ক্রিয়াকলাপের একক বলেছেন। তারপর হচ্ছে দেখো একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, যে লয়ি এবং সিকেভিস 1969 নাইন এ বৈষম্য বলছে যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। অর্থাৎ সিকেভিস এবং লয়ি 1969 সালে তারা একটা সংজ্ঞা দিয়েছিল। তারপর এখানে যদি দেখি আমরা কোষের প্রকার ভেদে আসি, কোষকে কত ভাগে ভাগ করা যায়, প্রধানত দুই ভাগে। একটা হচ্ছে আদি কোষ, আর হচ্ছে আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষকে বলা হচ্ছে প্রোক্যারিওটা এবং প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষকে বলা হচ্ছে ইউক্যারিওটা। এক্ষেত্রে কোশ্চেনে তোমাদের মাথা ঘোরায় যাবে যেই জায়গায় হচ্ছে, এখানে তোমার ইংলিশও দেওয়া থাকতে পারে অথবা বাংলা দিতে পারে। বাংলা তো দেখলেই বুঝতে পারছো যে আদি কোষ বলতে পূর্বের বোঝাচ্ছে বা প্রাক কেন্দ্রিক। তারপর হচ্ছে প্রকৃত কোষ বলতে বোঝাচ্ছে বা নতুন বা যেটা একদম পারফেক্টলি গেইন হয়েছে। কিন্তু ঝামেলাটা হয় যেমন হচ্ছে প্রোক্যারিওটিক মানে কি আর হচ্ছে ইউক্যারিওটিক মানে কি। তো এটাকে ইজিলি মনে রাখার জন্য আমরা যদি জাস্ট প্রো দিকে তাকাই, প্রো মানে কি বোঝায়, প্রো মানে যদি আমরা একটু যদি মাথায় একটু যদি সেট আপ করে নিই, প্রো বলতে আমরা যদি বলি পূর্বে, তাহলে কেমন হয়ে যায়, তাহলে প্রো মানে পূর্ব যদি বুঝায় তাহলে পূর্বের কোষ বা আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, তাহলে প্রো দিয়ে আমরা পূর্বটাকে মাথায় আনবো, তাহলে আমাদের ইজিলি মাথায় থাকছে। তাহলে প্রো মানে পূর্বের কোষ বা আদি কোষ বা প্রাককেন্দ্রিক। আর যেটা বাকিটা যেটা থাকে সেটা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ যেটা গঠন টঠন সবকিছু সেম থাকে। তাহলে আমরা এখান থেকে আদি কোষে আসলে কি কি নেই দেখো, ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, এটা হচ্ছে আদি কোষে। আর এই কোষে হচ্ছে নিউক্লিয়াস পর্দা দ্বারা আবৃত থাকে না, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রকৃত কোষে এগুলা হচ্ছে রাইবোজোম বা মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সবকিছুই কিন্তু থাকে, ডিএনএ, প্রোটিন, হিস্টোন এগুলো থাকে। এখন আসো কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে দেহকোষ। দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কোনগুলা, যেগুলো হচ্ছে জীবদেহের বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ বৃদ্ধি ঘটায়, সেগুলোকে আমরা বলতেছি দেহকোষ। আর এখানে হচ্ছে জনন কোষ কাকে বলছে, যেগুলো হচ্ছে আসলে সৃষ্টির শুরুতে অর্থাৎ সৃষ্টির শুরু যে কোষ থেকে হয় সেগুলোকে বলছি আমরা জনন কোষ। আর দেহকোষ, কোষ বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায় বা মাইটোসিস পদ্ধতিতে। আর হচ্ছে জনন কোষ তোমার হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে থাকে। ওকে, তারপরে দেখো উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো এখানে দেওয়া আছে ফিগারের মাধ্যমে। এখানে দেখলেই বুঝতে পারা, নিউক্লিয়াস, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড, কোষ প্রাচীর, কোষ গহ্বর, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এগুলা জাস্ট মার্কিং করে দেওয়া আছে, ঠিক আছে, মার্কিং গুলো দেখলে বুঝবে, এগুলো কোশ্চেন আসে না ওইভাবে। ওকে, এখন আসো কোষ প্রাচীর। কোষ প্রাচীর বলতে কি বোঝাচ্ছে, কোষকে যেটা হচ্ছে তোমার স্ট্রাকচার, কোষের যে স্ট্রাকচারটাকে বজায় রাখছে বা কোষটাকে যেটা আবৃত করে রাখছে সেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। ওকে, তো কোষ প্রাচীর এটি হচ্ছে মৃত এবং জড়বস্তু দিয়ে তৈরি, এটা মনে রাখবা। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটাও ইম্পর্টেন্ট। তারপরে এখানে কিছু কোষ প্রাচীর কি কি দ্বারা তৈরি সেগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে অ্যানোবস কোষ প্রাচীরের হচ্ছে রাসায়নিক গঠন খুব জটিল হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো দ্বারা গঠিত হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে তোমার কাইটিন দ্বারা গঠিত। ওকে, আহ কোষ প্রাচীর মূলত এক স্তর বিশিষ্ট। ওকে, এখান থেকে জাস্ট এগুলোই পড়ে নেবা। তারপর দেখো প্রোটোপ্লাজম কাকে বলতেছে, কোষের ভিতর যে অর্ধস্বচ্ছ থকথক ও জেলির মতো বস্তু থাকে সেগুলোকে আমরা বলছি প্রোটোপ্লাজম। ওকে, এখন হচ্ছে কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে, অর্থাৎ প্রোটোপ্লাজমের বাইরে যে পর্দাটা থাকে দুই স্তর বিশিষ্ট, এই যে
এক স্তর এবং এইটা হচ্ছে আর এক স্তর বিশিষ্ট। এটাকে বলছি আমরা কোষ ঝিল্লি। ওকে, তারপরে দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এখানে হচ্ছে তোমাদের কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু নয়, বা নিচের কোনটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তো আমাদের এইগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে। সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকছে? মাইটোকন্ড্রিয়া থাকছে, তারপর হচ্ছে প্লাস্টিড থাকছে, ক্লোরোপ্লাস্ট থাকছে, ক্রোমোপ্লাস্ট থাকছে, লিউকোপ্লাস্ট থাকছে, গোলজি বস্তু থাকছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে, কোষ গহ্বর থাকছে, লাইসোজোম থাকছে। আর কোষ ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু, অর্থাৎ ওগুলো হচ্ছে যেগুলো হচ্ছে কোষ প্রাচীর ছিল। আর এগুলো যেগুলো দেখবা এগুলো কোষ ঝিল্লিবিহীন। তো কোষ প্রাচীর যেগুলো আছে ওগুলোই বেশি, আর কোষ ঝিল্লি যেগুলোতে নেই এগুলো কম। তাহলে তোমরা যদি কোষ ঝিল্লিবিহীন গুলো 4টা বা 5টা মনে রাখো, আর বাকিগুলো তোমরা চোখ বন্ধ করে দিয়ে দিতে পারো যে এগুলো কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর আছে। ওকে, তাহলে তোমরা জাস্ট একটা শর্টকাটে মনে রাখতে পারো যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এগুলো জাস্ট মনে রাখো। মনে রাখলে আর যেগুলো বাকি এক্সট্রা থাকবে সেগুলো হচ্ছে তোমার কি ঝিল্লি যুক্ত। যেমন এখানে দেওয়া আছে যে ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তাহলে তোমরা দুই ভাবে মুখস্থ করতে পারো। এক, ঝিল্লি যুক্ত যেগুলো এগুলোকে 5-7টা মুখস্থ করতে পারো কঠিন ভাবে, অথবা তোমরা আরেকটা করতে পারো যে ঝিল্লিবিহীনের 3টা জাস্ট মনে রাখো আর বাকিগুলো চোখ বন্ধ করে ঝিল্লি যুক্ততে দিয়ে দিবা। ওকে, তো এখান থেকে পড়ার মধ্যে দেখো লাইসোজোম আছে। লাইসোজোমের কাজ কি জানো? এটা হচ্ছে শরীরের ভিতরে যেগুলো অঙ্গাণু নষ্ট হয়ে যায়, মারা যায়, এগুলোকে খেয়ে এ হচ্ছে শরীরকে জীবাণুমুক্ত করে। বুঝতে পারছো? কোষ গহ্বর, কোষের ভিতরে যে আপাতত ফাঁকা স্থান দেখা যায় সেটা হচ্ছে কোষ গহ্বর। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণের গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে। আসলে এখানে বলছে এন্ডোপ্লাজম রেটিকুলাম কি, তাহলে রাইবোজোম যেটা যার গায়ে লাগিয়ে থাকে বা লেগে থাকে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তবে এখানে গোলজি বস্তু সম্পর্কে আলোচনা করা আছে, এগুলো জাস্ট একটু রিডিং পড়বো, যেগুলো হার্ড লেভেলে মনে করো সেই কোশ্চেন মনে হবে যে আসার মতো সেগুলো মার্ক করবা। প্লাস আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো অবশ্যই তো মার্ক করবা, করে ভালো করে পড়বা। ওকে, এখন আসো নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। আসলে নিউক্লিয়াসটা কি কি দিয়ে গঠিত যদি আমরা দেখি। নিউক্লিয়াস মূলত এই কয়েকটা অঙ্গাণু দ্বারা গঠিত: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, তো এই গ্যাপটাকে বলছি আমরা নিউক্লিয়ার রন্ধ্র। আর হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ যে রাউন্ডটা আছে। তারপর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে যে গোল অংশটা আছে এটাকে বলছে নিউক্লিয়াস। তারপরে দেখো নিউক্লিয় প্লাজম, অর্থাৎ এই যে মাঝে যে একগুলো হচ্ছে জেলির মতো বা ফোটা ফোটা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে নিউক্লিয় প্লাজম। আর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বলতে কি বোঝাচ্ছে? এখানে দেখো এই যে পেঁচানো যে অংশগুলা, সরি পেঁচানো অংশগুলো তো ক্রোমোজোম, অর্থাৎ এই যে ভিতরে যে অংশগুলো আছে এগুলোকে বলছি আমরা নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, নিউক্লিয়াস ঝিল্লি এখানে বলা আছে যে যেটা হচ্ছে তোমাকে আবৃত করে রাখছে নিউক্লিয়াসকে, সেটাকে বলছি আমরা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার কেন্দ্রিকা। নিউক্লিয়ার প্লাজম, কোষের ভিতরে জেলির মতো যে অংশগুলো থাকে, জেলির মতো রসগুলো আছে, সেগুলোকে বলছি আমরা নিউক্লিয়ার প্লাজম। তারপরে নিউক্লিয়াস অর্থাৎ কোষ, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে গোল অংশটা আছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে দেখো ক্রোমাটিন জালিকা, অর্থাৎ এই যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, এই যে এগুলো যে পেঁচানো দেখছো সুতার মতো, এগুলোকে বলছে জট পাখি আছে, এগুলোকে বলছি ক্রোমাটিন জালিকা। ওকে, এখন আসো উদ্ভিদ টিস্যু। দুই অধ্যায়টা মনে হয় অনেক বড়, আচ্ছা আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ি। দেখো উদ্ভিদ টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায় উদ্ভিদ টিস্যুকে, এটা মনে রাখবে: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু কি? যেগুলো আকার আকৃতি গঠনের দিক থেকে সেম টাইপের, অভিন্ন, এগুলোকে বলছি আমরা সরল টিস্যু। তারপর প্যারেনকাইমা টিস্যু কি বলছে? এখানে অতটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখো কোলেন কাইমা টিস্যু, এগুলো মনে হয় পড়ে নিচ্ছে। তারপরে হচ্ছে স্ক্লেরেন কাইমা। ওকে, তারপরে স্ক্লেরেন কাইমার 2টা ভাগ আছে, যেমন ফাইবার স্ক্লাইড। ওগুলো ছিল সরল টিস্যুর আন্ডারে যে 3টা ভাগ করে যায় সেটা। আর এগুলো হচ্ছে জটিল টিস্যুর মধ্যে। জটিল টিস্যুর মধ্যে রয়েছে জাইলেম, আর হচ্ছে জাইলেমের মধ্যে আছে 3টা তোমার হচ্ছে যেমন ট্রাকিট, ভেসেল এবং জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, জাইলেম ফাইবারও আছে। আর ফ্লোয়েম বলতে ফ্লোয়েমের মধ্যে আছে সিভ কোষ, সঙ্গী কোষ,
অর্থাৎ যেটা হচ্ছে তোমার মেইন কোষের সাথে বা নিউক্লিয়াস জালিকার সাথে থাকবে, নিউক্লিয়াসের সাথে থাকবে। তারপর ফ্লোয়েন্ট প্যারেনকাইমা আছে, ফ্লোয়েন্ট ফাইবার আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, অতটা পড়ার দরকার নেই। তোমরা জাস্ট কত প্রকার এগুলো মাথায় রাখবা, যে টিস্যু গুলো কত প্রকার, জটিল টিস্যু কত প্রকার, এইগুলা। এর বেশি অত হার্ড লেভেলে যাবে না। তারপরে দেখো প্রাণীর টিস্যু, ওকে। এটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে হিস্টোলজিতে প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণী টিস্যুর প্রকারভেদ এখানে আছে: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। অর্থাৎ প্রাণী টিস্যুকে তোমাদের চার ভাগে ভাগ করা যাচ্ছে। আবরণী টিস্যু যেটা হচ্ছে তোমার স্ট্রাকচারটাকে আবরণ করে রাখবে। আবরণী টিস্যুকে হচ্ছে তোমার তিন ধরনের: স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, এবং হচ্ছে কলামনারি। স্কোয়ামাস অর্থাৎ তোমার হচ্ছে ঘনকৃতির, অর্থাৎ ঘন না সরি, চ্যাপ্টা মাছের আইসের মতো বলছে এখানে মনে হয়, নাকি হ্যাঁ আঁশের মতো। তো এই যে চ্যাপ্টা যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার হচ্ছে স্কোয়ামা, সরি, এগুলো হচ্ছে তোমার স্কোয়ামাস আবরণী টিস্যু। তারপর কিউবয়েডাল অর্থাৎ কিউবের মতো চারদিকে প্রায় লম্বা, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতার দিক থেকে প্রায় সেম, এগুলোকে বলছি আমরা কিউবয়েডাল বা আবরণী টিস্যু। তারপর হচ্ছে কলামনারি অর্থাৎ কলামের মতো, অর্থাৎ ভিত্তির মতো যেগুলো থাকবে, এগুলোকে বলছি আমরা কলামনারি, ওকে। তারপরে দেখো প্রাণীদেহের ভিত্তি পর্দার উপর, অর্থাৎ ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে সাধারণ স্ট্র্যাটিফাইড বা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বা সাধারণ আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয়, ওকে। তারপর দেখো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। মেনলি আসলে টিস্যু কত প্রকার? চার প্রকার, ঠিক আছে। আবরণী টিস্যু, যোজক টিস্যু, তারপর হচ্ছে নিউরন টিস্যু বা স্নায়ু টিস্যু, পেশি টিস্যু আর একটা ছিল। তারপর হচ্ছে পেশি টিস্যুর মধ্যে তিনটা টাইপ আছে: ঐচ্ছিক, অনৈচ্ছিক, কার্ডিয়াক। ঐচ্ছিক বলতে যেগুলো হচ্ছে তোমরা ইচ্ছার মাধ্যমে কন্ট্রোল করতে পারবা যে পেশিগুলোকে। অনৈচ্ছিক যেগুলো হচ্ছে তুমি ইচ্ছার বাইরে কন্ট্রোল হয়ে যায়, যেমন তোমার শ্বাস প্রশ্বাস বা যে হচ্ছে তোমার হৃদ স্পন্দন যেটা বলো, সেটা কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। তারপর কার্ডিয়াক পেশি, পেশি এখানে হচ্ছে কখনো হচ্ছে মনে করো এটার আকার একটার মতো কিন্তু কাজ অন্যরকম, অর্থাৎ আকার যদিও হচ্ছে তোমার ইচ্ছিক পেশির মতো হয়, কিন্তু হচ্ছে এটার কাজ হচ্ছে অনিচ্ছিক পেশির মতো। তারপর দেখো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু হচ্ছে বলতে নিউরন, অর্থাৎ তোমাকে স্পর্শ করেছে কেউ পিছন থেকে, তুমি টের পাবা কিভাবে যে পিছন থেকে আমাকে কেউ স্পর্শ করেছে? এটা তুমি স্নায়ু টিস্যুর মাধ্যমে বা জানতে পারো। বা তোমাকে ডাকলে তুমি কিভাবে বুঝতে পারো? স্নায়ু টিস্যু, কানের স্নায়ু টিস্যু তোমার মস্তিষ্কে একটা বার্তা পাঠায় দেয় যে তোমাকে ডাকছে, যার কারণে তুমি পিছনে তাকাও বা আহ, শুনতে পারো যে কেউ তোমাকে ডাকছে বা বুঝতে পারো। এখানে অর্গান দেওয়া আছে। এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম এমন অংশকে তোমার হচ্ছে কি বলছে? অর্গান বলছে। তো বা আহ, এগুলোকে বাহ্যিক অঙ্গ। আচ্ছা, অঙ্গ সংস্থানকে দুই ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান আর একটা বহি অঙ্গ সংস্থান, ওকে। তবে এখানে শরীরের বিভিন্ন হচ্ছে কাজ বলা আছে। পরিপাক তন্ত্রের কাজ কি, শ্বসন তন্ত্রের কাজ কি? যেমন পরিপাক তন্ত্রের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ইত্যাদি ইত্যাদি করে থাকে। এগুলোর হচ্ছে অংশ, কোন কোন অংশগুলো এগুলোর আসলে কাজে লিপ্ত আছে। তারপরে দেখো শ্বসন তন্ত্র, অর্থাৎ শ্বাস প্রশ্বাস যে নিতে হেল্প করে, এগুলো আসলে কোন কোন অঙ্গর সাথে গঠিত, অঙ্গ নিয়ে গঠিত বা কি কি কাজ করে। তারপর স্নায়ু টিস্যু, অর্থাৎ আমাদের শরীরে যে উদ্দীপনা বা আমরা যে বুঝতে পারি বা আমরা সাড়া প্রদান করি, সবকিছু আসলে স্নায়ু টিস্যুর মাধ্যমে হয়ে থাকে। কোন কোন অংশ নিয়ে গঠিত। তারপর রেচন তন্ত্র, আমরা খাওয়ার পর যেগুলো হচ্ছে প্রক্রিয়াজাত হয়ে শরীর থেকে বের হয়ে যায়, এগুলোকে বলছি আমরা হচ্ছে রেচন তন্ত্র। জনন তন্ত্র, অর্থাৎ জনন এর সঙ্গে যেগুলো লিপ্ত আছে, ভ্রূণ শিশুকে ধারণ করা যে অঙ্গাণু ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলছে। তারপর ত্বক তন্ত্র, অর্থাৎ আমাদের শরীরটাকে যেটা হচ্ছে আহ ধরে রাখছে বা শরীরটাকে যে চামড়া আমরা বলে থাকি, এটাকে বলছি ত্বকতন্ত্র। আমাদের শরীরের সবচেয়ে বড় হচ্ছে অংশ হচ্ছে ত্বক বা স্কিন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ওকে। অন্তঃক্ষা গ্রন্থি, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের শরীরের ভিতরে হরমোনকে পরিবহন করে বা হরমোন নিঃসরণ করে, সেগুলোকে বলছি আমরা আহ অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র, সরি গ্রন্থিতন্ত্র, ওকে।
তবে সরল অণুবীক্ষণ যন্ত্র, এই অণুবীক্ষণ যন্ত্রে ফুটের অর্থাৎ তোমার এটা দ্বারা মূলত বোঝাচ্ছে যেগুলো দ্বারা যে যন্ত্রগুলো দ্বারা একদম ছোট জিনিসকে আসলে বড় করে দেখা যায় বা দেখার উপযোগী করা যায় সেগুলোকে আমরা বলছি সরল অণুবীক্ষণ যন্ত্র। সেগুলোকে আমরা বলছি একটি সরল অণুবীক্ষণিক যন্ত্র। ওকে। তো সরল অণুবীক্ষণিক যন্ত্র হচ্ছে অংশগুলো পড়ে নিবা, যেমন হচ্ছে এখানে আছে স্ট্যান্ড, আর্ম, ফুট, স্টেজ, বডি টিউব, তারপর হচ্ছে নোজ পিস, অবজেক্টিভ, আই পিস, ফাইন্ড অ্যাডজাস্ট নব। এগুলো আসলে পড়ে নিবা যে কোন কোন অংশ আসলে এগুলোর অংশ, যেমন কোর্স অ্যাডজাস্টমেন্ট, সাবস্টিক ডায়াফ্রাম, কন্ডেন্সার। বুঝতে পারছো? এগুলো হচ্ছে কিসের অংশ হচ্ছে? এগুলো হচ্ছে তোমার এই যৌগিক অণুবীক্ষণের যন্ত্র। যদিও এগুলো কোশ্চেনে আসবে না, তারপর জাস্ট পার্ট গুলো তোমরা একটু পড়ে নিবা। তো আসলে মনে হয় দ্বিতীয় অধ্যায়টা প্রায় শেষ, অলমোস্ট হ্যাঁ শেষ। তো এই অধ্যায়টা আমাদের কমপ্লিট হওয়ার পর তোমরা জাস্ট বইটা প্রথমত ক্লিয়ার করলা, বইটা ক্লিয়ারের পর কি করবা? ডিরেক্ট স্লাইডে চলে আসবা। এখানে দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায় প্রথমে আমরা টপ 20টা কোশ্চেন রেখেছি, যেমন কোষকে আবিষ্কার করেন কে? রবার্ট হুক। তারপর হচ্ছে জীবিত কোষ প্রথম কে দেখেন? লিওয়েন হুক। তারপর হচ্ছে কোষ তত্ত্ব প্রদান করেন স্লাইডেন এবং স্কান। তারপর হচ্ছে কোষের প্রধান তিনটি অংশ হচ্ছে কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজম। কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটি? মাইটোকন্ড্রিয়া, যেটা তোমাদের জানা থাকার কথা। তারপর হচ্ছে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মাইটোকন্ড্রিয়া। আমরা মনে হয় বইয়ে স্কিপ করে আসছি, তোমরা জাস্ট একটু পড়ে নিবা। সালোকসংশ্লেষণ সংশ্লেষণ ঘটে ঘটে কোন অঙ্গাণুতে? ক্লোরোপ্লাস্টে। তারপরে দেখো প্রোটিন সংশ্লেষণ কোথায় ঘটে? রাইবোজোম, আমরা যেটা বইয়ে পড়েছি। আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোম। অর্থাৎ এরা হচ্ছে নিজে মনে করো ধ্বংস হবে, সমস্যা নাই, কিন্তু জীবাণুকেও ধ্বংস করে দিবে। তারপর হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত, এবং এগুলো হচ্ছে অনেক কঠিন ভাবে হয়ে থাকে। তারপর জীবজগতের বৈশিষ্ট্য বহন করা হচ্ছে ক্রোমোজোম বা ডিএনএ। নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো অংশকে কি বলা হয়? ক্রোমাটিন। আমরা ফিগারে দেখেছি যখন নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছিলাম। তারপর প্রকৃত নিউক্লিয়াস বিহীন কোষকে কি বলা যায়? প্রোক্যারিওটিক কোষ। তারপর প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে? আচ্ছা, সরি সরি, আমি পড়তে ভুল করেছি। প্রকৃত নিউক্লিয়াস বিহীন অর্থাৎ নিউক্লিয়াস বিহীন বলতে আদি বোঝাচ্ছে, আর আমরা বলেছিলাম যে বলতে পূর্বে বুঝাবে, তাহলে এটা হবে। আর প্রকৃত নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ যেখানে নিউক্লিয়াস এবং বাকি অঙ্গাণুগুলো আছে সেগুলোকে আমরা বলছি প্রকৃত। সেগুলোকে আমরা বলছি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। তারপরে একই ধরনের কোষ সমষ্টিকে এক ধরনের একই ধরনের কোষ সমষ্টিকে কি বলা হয়? ওকে, এখানে দেখো উদ্ভিদ বিভাজনক্ষম টিস্যুকে কি বলা হয়? ভাজক টিস্যু। অর্থাৎ যেটা বিভাজন করতে সক্ষম সেটাকে বলছি আমরা ভাজক টিস্যু। প্রাণী দেহে আবরণী টিস্যুর কাজ কি? আবরণ এবং সুরক্ষা দেওয়া। তারপর রক্ত কোন ধরনের টিস্যু? যোজক টিস্যু। উদ্ভিদে পানি পরিবহন করে কোন টিস্যু? পানি, সরি, উদ্ভিদে পানি পরিবহন করে কোন টিস্যু? জাইলেম। উদ্ভিদে খাদ্য পরিবহন করে কোন টিস্যু? ফ্লোয়েম। অর্থাৎ বইটাতে ছিল এখানে জাইলেম ফ্লোয়েমে যখন আমরা পড়ছি। তো বই পড়লেই হয়ে যাবে। তারপরে দেখো এখানেও হচ্ছে তোমার 50টার মতো এমসিকিউ দেওয়া আছে। যদি কোশ্চেন গুলোর দিকে একটু তাকাই, দেখো কোশ্চেন গুলা। কোষ আবিষ্কার করেন কে? জীবিত কোষ প্রথম পর্যবেক্ষণ করেন কে? সেল নামকরণ করেন কে? নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? কোষের পাওয়ার হাউস কোনটি? প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে। সালোকসংশ্লেষণ সংশ্লেষণ কোথায় কোথায়? ক্লোরোপ্লাস্টে। কোষের আত্মঘাতী কাকে বলে? থলি কাকে বলে? লাইসোজোম। উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ মেমব্রেন। তারপর হচ্ছে দেখো প্রাণী কোষে অনুপস্থিত কোনটি? প্রাণী কোষে অনুপস্থিত কোনটি? প্রাণী কোষের রাইবোজোম। আমরা কোষ প্রাচীর পড়েছিলাম, হ্যাঁ বইয়ে পড়েছিলাম। তারপর দেখো কোষ বিভাজনে সাহায্য করে কোনটি? ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম, কোষ প্রাচীর, লিগোব্লাস্ট। অপশন আছে, তোমরা অ্যান্সার শিট থেকে অ্যান্সার দেখে নিবা, শেষে যাবা, অ্যান্সারে ক্লিক করবা, এখানে অ্যান্সার আছে। তারপর দেখো ডিএনএ প্রধানত কোথায় থাকে? প্রকৃত নিউক্লিয়াস বিহীন হচ্ছে কোষকে কি বলে? নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব?
কোষ তত্ত্বের প্রবক্তা কারা। তারপর হচ্ছে এখানে মনে করো কোশ্চেন গুলো আছে, এগুলো তোমরা একদম ভালো করে পড়বা। এখান থেকেও তোমাদের কোশ্চেন হবে, প্লাস হচ্ছে বই থেকেও আগামীকাল কোশ্চেন হবে। তাহলে একদম ক্লাসের লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো প্রথমত তোমাদের কাজ হচ্ছে বইগুলাকে ভালোভাবে পড়া। আমি যেভাবে যেগুলো মার্ক করে দিলাম ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো দাগায় ভালো করে পড়া। তারপরে তোমরা আসলে তোমাদের কি পড়লা সেগুলো চেক করার জন্য এখান থেকে আসলে অ্যান্সার গুলা হয়, নাম্বার গুলা দিলা, এগুলা একটা কাজ করতে পারো, নাম্বার গুলা লিখে প্লাস হচ্ছে তোমার অ্যান্সারটা লিখলা একদম শেষে গিয়ে, 50টা লেখার শেষে গিয়ে অ্যান্সারে ক্লিক করে অ্যান্সারের সাথে মিলাইলা, দেখলা যে কোনটা কোনটা ভুল হয়েছে। যেগুলো ভুল হচ্ছে সেগুলো তোমরা আবার কারেকশন করবা বা ভালো করে পড়বা, এবং যেগুলো ঠিক হচ্ছে ওগুলো তো গুড, ওগুলোর জন্য তোমাদের ধন্যবাদ। বাট যেগুলো হচ্ছে না এগুলো বারবার পড়ে তোমরা তোমাদের ক্লিয়ার করে নিবা, কেননা যদিও কোশ্চেন বলা যায় না হার্ডও না, সহজও না, তবে তোমাদেরকে প্রিপারেশন ভালো করে নিতে হবে। কেননা তোমরা জানো যে তোমাদের মধ্যে যত সিট থাকবে, 3,000 যদি সিট থাকে, তোমাদের 20,000 এক্সাম দিলে এই 20,000-এর মধ্যে তোমাকে র্যাঙ্কিং এ 3,000-এর মধ্যে আসতে হবে। প্লাস হচ্ছে তোমাকে তোমার যদি পছন্দের কলেজে বা তোমার এলাকার কলেজে চয়েস দিয়ে থাকো বা ওখানে পড়ার ইচ্ছা থাকে, তাহলে তোমাকে একদম ভালো রেজাল্ট আনতে হবে। এই জন্য তোমাকে মূলত ভালো করে প্রিপারেশন নিতে হবে। যেখানে মনে করো 8-10টা স্টুডেন্ট তোমার হচ্ছে 8-10টা স্টুডেন্ট তোমার যেখানে 1 ঘন্টা করে পড়ছে, তোমাকে সেখানে 2 ঘন্টা করে পড়তে হবে। তারা 4 ঘন্টা পড়লে তোমাকে 8 ঘন্টা পড়তে হবে। অর্থাৎ নিজেকে কম্পিটিশনের মধ্যে রাখতে হবে, কেননা তোমার একটা টার্গেট আছে, যেটা হচ্ছে তোমাকে আইএসটি তে বা ম্যাথসে অ্যাডমিশন নিতে হবে। সো তোমাদের হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভালো করে প্রিপারেশন নিতে হবে, কেননা এক্সামের সময় ঘনিয়ে আসছে। আর যেহেতু হচ্ছে 3 থেকে 4 মাস সময়, খুব একটা বেশি না, দেখতে দেখতে দেখবা যে সময়গুলো চলে যাচ্ছে, একদম হুট করে এক্সাম এসে গেছে। তো ভালো করে এক্সামের প্রিপারেশন নাও। আগামীকাল ইনশাল্লাহ তোমাদেরকে এক্সাম রাত 9টায় মেবি এক্সাম নেওয়া হবে, তোমাদের গ্রুপে জানাই দেওয়া হবে। আর হচ্ছে আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছো তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কেননা আমরা এরকম পেইড ব্যাচের ক্লাস বেশি একটা ফ্রিতে আপলোড দিতে পারবো না। কয়েকটা দিচ্ছি, হয়তো বা 6-7টা দিচ্ছি। আমাদের ক্লাসগুলো ভালো হলে আমাদের সাথে জয়েন করো, কেননা আমরা তোমাদের দেখতেই পাচ্ছ, আমরা তোমাদের ক্লাসকে সর্বোচ্চ প্রিমিয়াম মানের এবং সর্বোচ্চ বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের ক্লাসের কোশ্চেন প্যাটার্ন, এমসিকিউ ডিজাইন, প্লাস হচ্ছে তোমার একটা যে তোমার ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্ট গুলার কথা মাথায় রেখে তোমাদের ডিজাইন গুলো করে দেওয়া হচ্ছে। প্লাস তোমাদের অ্যান্সার শিটের জন্য নিচে তোমাদের হচ্ছে আলাদা করে মার্ক করে দেওয়া আছে, এগুলো তোমাদেরকে দেওয়া হবে। তো তোমরা আশা করা যায় আমাদের সাথে যুক্ত থাকলে, ইনশাআল্লাহ তোমরা যদি আরেকটু আমাদের সাথে যুক্ত থাকো প্লাস আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ক্যাম্পাসে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাস এতটুকুই রাখলাম। আর সময় নষ্ট না করি তোমরা ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।